সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আমার এই বইটি নিয়ে কিছু কথা বলবো ইনশাল্লাহ। তো আশা করি মূল্যবান সময় নষ্ট করে কিছু সময় ব্যয় করার জন্য অনুরোধ রইল। কারণ এই একটা বই শুধু একটা বই না, একটা বইয়ের সাথে সম্পর্ক থাকে দীর্ঘদিনের, দীর্ঘ সময়ের, দীর্ঘ রাত্রির, দীর্ঘ দিনের। তো এই বইটাতে আমার দীর্ঘ 22 বছরের সুদীর্ঘ ইতিহাস, বিভিন্ন প্রেক্ষাপট, বিভিন্ন সিচুয়েশন, বিভিন্ন দর্শনীয় জায়গা বা সুনামধন্য জায়গা বা কোনো ব্যক্তির পজিটিভ গুণাবলী, কোনো বস্তুর পজিটিভ গুণাবলী, কোনো বাহিনীর পজিটিভ গুণাবলী, কোনো শ্রেণী পেশার মানুষের গুণাবলী বা তাদের ন্যায্যতা। তো এরকমই বিষয়বস্তুগুলো, যেহেতু বর্তমান সময়ে মানুষের সময় সংকট, তো ইতিহাস আলোচনা অনেক করা যায়, লেখা যায়, অনেক বলা যায়, করা যায়, বাট আসলে কবিতাটা হচ্ছে মূলত কোনো বিশাল একটা বিষয়বস্তুকে বা কোনো একটা দীর্ঘ বিষয়বস্তুকে খুব স্মুথলি, সংক্ষিপ্তভাবে, জোরালোভাবে এবং যৌক্তিকভাবে মানুষের কাছে ছন্দ নিয়ে, কবিতার ভাব নিয়ে মানুষের হৃদয়কে জয় করাটা সো ডিফিকাল্ট। বাট আমার কথা হচ্ছে, যেহেতু আমরা একটা কবিতার পিছনে একটা দীর্ঘ সময় ব্যয় করি, একটা কবিতা লিখতে গেলে হাজারো তথ্য, উপাত্ত, বাস্তবতা, সত্যতা, যৌক্তিকতা, বিভিন্ন বিষয় চলে আসে একটা কবিতার মধ্যে। তো এই কবিতাটা সৃষ্টি করতে যদি সৃষ্টি যে কেউ করতে পারে, যে কোনো উপায়ে, বাট শ্রেষ্ঠ হওয়াটা ডিফিকাল্ট। তো আমার কথা হচ্ছে যে আমি শ্রেষ্ঠ হতে না চাই, বাট আমার বিষয়টা যেন শ্রেষ্ঠ হয়, আমার বিষয়টা যেন খুব দামি হয়, আমার বিষয়টা যেন হেল্পফুল হয় মানুষের জন্য, আমার বিষয়টা নিয়ে যেন মানুষ গবেষণা করে, আমার বিষয়টা যেন মানুষ দৃশ্যমান সাদৃশ্য রাখে। তো এরকমই আমি বিষয়বস্তু নিয়ে আমি সময় ব্যয় করি বা বিষয়বস্তু নিয়ে আমি কবিতা লিখি। তো আমার আলহামদুলিল্লাহ, আমি এখন পর্যন্ত
মানুষের দোয়া ও ভালোবাসায় যতগুলো ইচ্ছে করলেই আসলে আমার পক্ষে অ্যাভেলেবেল বই বের করা সম্ভব নয়, বাট সময়ের পরিক্রমায় ইনশাআল্লাহ একাধিক বেশ কয়েকটা বই একসাথে বের করার একটা হয়তো বা সিচুয়েশন বা সময় আসবে। তো ইনশাল্লাহ একসাথে কয়েকটা বই বের করার একটা প্ল্যান আছে, করব আগামী 1 বছরের মধ্যে যদি আল্লাহ তৌফিক দান করে। তো বিষয়টা হচ্ছে যে প্রথম আমার বইটি হচ্ছে পুরা 22 বছরের, পরবর্তী বইগুলোতেও থাকবে, কারণ পুরাতন যে ডায়েরিগুলো সেই সেই ডায়েরিগুলো থেকে হাজার হাজার শত শত কবিতা এখনো কিছু রাফ নোট করা হয়েছে, অধিকাংশই এখনো কম্পিউটারাইজড করা হয়নি। ইনশাল্লাহ সেগুলোকে পিডিএফ করে রেখে দেব। তো একটা বই একটা মানুষকে মুক্তি দিতে পারে, একটা বই একটা মানুষের অন্তরচক্ষুকে খুলে দিতে পারে, একটা বই একটা মানুষের জীবন পরিবর্তন করতে পারে টোটালি। কারণ যদিও আমরা বর্তমান প্রযুক্তি নির্ভর, প্রযুক্তি আসলে কখনো পুরোপুরি মুক্তি দিতে পারে না, প্রযুক্তি সহজ করে, বাট প্রযুক্তি মুক্তি দিতে পারে না। মুক্তি দিতে পারে একটি বই, একটা দলিল। কারণ যেখানে শত শতবার ভুলের সংস্করণ করা হয়, শুদ্ধের সর্বোচ্চ ব্যবহার করা হয়, তো আমার বিষয়বস্তুগুলো আমি অলরেডি স্ক্রিনে দিয়েছি। তো মেনলি হচ্ছে বইটা বইমেলায় পাওয়া যাচ্ছে, নবসাহিত্য প্রকাশনী থেকে 743 744 নাম্বার স্টলে। আমি স্টল নাম্বার আমার আপডেট দিব ইনশাল্লাহ। তো আমার বইটা যদি কারো প্রয়োজন হয়, আশা করি সংগ্রহ করার জন্য আমার ইনবক্সে নক দিবেন, এবং নবসাহিত্য 743 এবং 744 নাম্বার স্টলে আমার বইটি পাওয়া যাবে। বইটি গায়ে রেট আছে 220 টাকা, ছাড় মূল্য হচ্ছে 150 টাকা। বইটা আমি নর্মালভাবে করিনি, বইটি স্পেশালভাবে করার চেষ্টা করছি, কারণ কোয়ালিটিকে আমি সবচেয়ে গুরুত্ব দিয়ে থাকি। কারণ কোয়ালিটি ছাড়া বর্তমান চ্যালেঞ্জিং সময়ে কোয়ালিটির সাথে আপোষ করলে অথবা লেখাগুলো আমার গুরুত্বহীন হয়ে পড়বে। তাই কোয়ালিটির সাথে লেখার এবং কোয়ালিটি দুটোই আমি সর্বোচ্চ এবং হাই করার চেষ্টা করেছি। তো যদি কেউ বইমেলায় সরাসরি দেখা করার সৌভাগ্য হয়, তো আমার ইনবক্সে নক দিবেন বা বলে রাখবেন, হয়তোবা আমি চেষ্টা করব যদি সে সময় অবস্থান করি বইমেলায়, স্বসাক্ষাতে একটা বই
যদিও বইটি আমার 2018 সাল থেকে বইমেলায় আমি রেগুলার করি, বাট সেভাবে আমি কখনো প্রচার করিনি, কারণ সেখানে সংস্করণ করতে করতে বইটি এখন মূল বিষয়বস্তুগুলো সার্বজনীন বিষয়বস্তু হয়ে উঠেছে, রেখেছি সবার জন্য প্রযোজ্য। বইটিতে পূর্বেও বলেছি, এই বইটাতে 4টা থেকে 5টা বিষয়বস্তু বা তারও অধিক বিষয়, বিভিন্ন বিষয় থেকে, তো রিক্সাওয়ালা থেকে শুরু করে বাংলাদেশ সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ, এগুলা ডিফেন্স, প্লাস কিছু কিছু বিষয় আছে জীবনমুখী, জীবনের মানে, তারপর হচ্ছে প্রেম একটা অধ্যায়, প্রেম একটা বিষয়। এখানে ভালো এবং মন্দ, যেটা বর্তমান বা যে প্রজন্মই পড়ুক না কেন, প্রেমের বাস্তবতাটা তুলে ধরা হয়েছে। সুতরাং এখান থেকে প্রকৃত জ্ঞানটা অর্জন করতে পারবে। এখানে ধর্মীয়, আল কোরআন, মুসলিম মুমিন, তো এরকম ধর্মীয় বিষয়গুলোকে প্রাধিকার দেওয়া হয়েছে। প্রাধিকার বলতে রাখা হয়েছে বিষয়, অন্যান্য ধর্মদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। আর প্রবাসী, পথশিশু, মানে একের ভিতরে আমি অনেক রেখেছি। কবিতা কবিতার তো কোনো নির্দিষ্ট নিয়ম নাই যে এই গতানুগতিক যে বিষয়, সেই বিষয়গুলোই লিখতে হবে, আসলে এরকম কোনো বিষয় না। যে বিষয়গুলো সমাজে মানুষের হৃদয়ে প্রেরণা যোগাবে, উৎসাহ যোগাবে, তাদের প্রতিচ্ছবিটা ভেসে উঠবে, এরকম বিষয়বস্তুগুলোকে নিয়ে হাইলাইটস করেছে আমার কবিতায়। তো মাঝে মধ্যে আসলে 2-1টি করে কবিতাও বলি, একঘেয়েমি আসলে প্রেম বিষয়ক একটা কবিতা। এই কবিতাটা আমার 2002-3 সালে লেখার একটি কবিতা। একটি শিমুল ফুলের কাহিনী। আমি যখন আসলে ছোট ছিলাম, সে সময় 2002-3 সালের দিকের ঘটনা। তো আমাদের একটা লিচু বাগান আছে, সেই লিচু বাগানে এসএসসি পরীক্ষা বা ইন্টার পরীক্ষা আমাদের পাশেই, আমাদের বাড়ি থেকে স্বল্প দূরে, আমি যে স্কুলে পড়াশোনা করতাম, কিশোরগঞ্জ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়, তো সেখানে সেন্টার হতো এসএসসির। সেই সেন্টারে তখন তো সেই আগেকার সময় মানুষ পরীক্ষার্থী যেরকম, তার থেকে 10 গুণ সাধারণ পাবলিক আসতো। আর রাস্তার দুপাশে
মানুষ ভরে থাকতো, পরীক্ষা শেষ হলে তো কোনো কথাই নাই, সেটা এখনো কিছুটা চলমান বহমান। তো সেখানে কিছু প্রেমিক প্রেমিকারা আসতো, তাদের প্রেমালাপ সাজাতো করতো। তা আমি, তারা যেদিক দিয়ে আসতো ঠিক সেই পথে একটা শিমুল ফুল রয়েছে। সেই শিমুল ফুলের কাহিনী নিয়ে একটি কবিতা লিখেছি, একটি শিমুল ফুলের কাহিনী। সরি। রক্তলাল আজও তুমি আপন দীপ্তিতে, হে শিমুল কত কত আহত গল্প ফেলে আসা তোমার অতীতের গলিতে। আধ বোঝা বালক আমি যাই তোমারই খুঁজিতে, কোষা ভরা ষাটে গেতে সাজাই খেলা ঘরে আনিতে। হে শিমুল তোমার মনে কি আসে, আসা যাওয়ার মাঝে কোনো ক্ষণে পথের ধারে বসিতে, একজোড়া প্রেমিক যুগল তাদের প্রেমের হিসেব কষিতে। তোমারে দেখিয়া যুগল উঠে চিৎকার করে, ও ভাই শিমুল দেবে নাকি একখান মরে, তোমারে পাহিয়া গেছে কত না ভালোবেসে, জোড়াদের প্রাণ গেছে ভরে। হে শিমুল তোমার মনে কি পড়ে, প্রেমাদর বাড়াতে দুজন দুজনাতে, হইল তোমাতে তারা অদল বদল, সাজিল বিনোদিনী আমারে করিল ঋণী, ছুড়ে দিল একগাল টোল। হে শিমুল তোমার মতো আজও আমাকেও দেয় দোল, আজও কারো ভালো লাগায় নিজেকে বিলিয়ে তুমি রয়েছ অটল। আমিও তোমার সাথী যদিও ছিলাম আছি, থাকে যদি কারো সেতা একচুল মঙ্গল। অর্থাৎ আসলে কেউ কমেন্টস করলে আমি সেই কমেন্টসগুলো দেখতে পাচ্ছি না অবশ্য, বা যদি কেউ কমেন্টস করে থাকেন আমি ইনশাল্লাহ পরবর্তীতে রিপ্লাই দেব। বাট আমার আসল উদ্দেশ্য আজকের লাইভের, সেই উদ্দেশ্যটা হচ্ছে আমার 21শে বইমেলা 2025 ঢাকা বইমেলায় আমার পরিচিত স্বজন বন্ধুবান্ধব, বড় ভাই ছোট ভাই, সবার কাছে একটাই রিকোয়েস্ট, আমি এর আগে কখনো আমার বইটি নিয়ে হাইলাইটস করার চেষ্টা করিনি। তো বইটাকে সম্পূর্ণভাবে একটা, আমি সবসময় বলি যে সবার জন্য প্রযোজ্য এরকম একটা বই আমি সাজিয়েছি। তো আশা করি বইটা সংগ্রহ করবেন, যেভাবেই ভালো হয়। যদি সরাসরি বইমেলায় আসেন আমি অবশ্যই থাকার চেষ্টা করব, এবং যারা সংগ্রহ করতে চান অন্যভাবে সেটা আমাকে বললে আমি ওই ঠিকানা দিব অথবা বই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব ইনশাল্লাহ। তো এত বিষয়বস্তু, এত বাস্তবতা, আসলে ইচ্ছে করলে এত বিষয়বস্তু নিয়ে আলোচনা করা বা লেখা সম্ভব নয়, কারণ বাস্তবতা মধ্য দিয়ে যদি প্রবেশ করা না যায়, বাস্তবতার স্বাদ যদি গ্রহণ করা না হয়, তাহলে বাস্তবধর্মী কথা, বাস্তবধর্মী লেখা ইচ্ছে করলেই নজরুল সবাই যেমন হতে পারে না, রবীন্দ্রনাথ সবাই যেমন হতে পারে না, তেমনি যারা মহাসাধক তাদের তুলনা তারাই।
লেখা বা কবিতা একদিনের কোনো বিষয় নয়, এটাকে সাধন করার বিষয়। যত প্রতিকূলতাই হোক না কেন, যত যে পরিস্থিতি হোক না কেন, সে পরিস্থিতিতেই সেই পরিস্থিতিকে সাধারণ জনতাকে, সাধারণ মানুষকে, সাধারণ মানুষের পক্ষে যৌক্তিকতা তুলে ধরাই হচ্ছে কবিতার বিষয়বস্তু। কবিরা সব সময় পদক্ষেপগুলো সাধারণভাবে সাধারণ মানুষের মতো উত্তেজিত হয়ে নিতে পারে না, কারণ অনেক সময় নিজের ক্ষতি হলেও নিজের অভিজ্ঞতাটুকু ইনস্ট্যান্ট আবোল তাবোল বলে শেয়ার করাও যায় না, যদি না শিক্ষা থাকে, মানুষকে দেওয়ার উদ্দেশ্য না থাকে। তো নিজের কষ্টটা, অন্যের ভালোটা সব কিছুই সুষ্ঠুভাবে, সুশৃঙ্খলভাবে সবার সম্মুখে উপস্থাপন করার তো এটি গেল আরেকটি কবিতা। তো বিশ্বাসঘাতক কবিতা একজন কবির আবেগ ও অনুভূতির বহিঃপ্রকাশ। ধন্যবাদ ভাইয়া। আসলে কবিকে যেমন কৃষক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের জমিতে চাষ করে তারপর পারিশ্রমিক পায়, কিন্তু কবি সেটাও পায় না। সকাল থেকে সকাল, রাত থেকে রাত মানুষের জন্য পরিশ্রম করে, কিন্তু বিনিময়ে মানুষের কাছে তাচ্ছিল্য, তুচ্ছ, এটাই জোটে। তারপরও মহৎ উদ্দেশ্য নিয়ে এগুলো, ছোট ছোট ব্যথাগুলো, ছোট ছোট বাধাগুলো, ছোট ছোট দুঃখগুলো, ছোট ছোট স্বার্থপরতাগুলো খুব একটা ভিতরে প্রবেশ করতে পারে না। তাই শত আঘাতেও, শত প্রতিঘাতেও, শত লাঞ্ছনায়, শত বঞ্চনায়ও কবি লেখে তার কবিতা। আসছি জীবনের মানে একটি কবিতা। জীবনের উষা লগ্ন হতে যখন শিখেছি বুঝিতে, আজও খুঁজে ফিরি জীবনের মানে কি, পারি নাকি দেখি মেলাতে। আসে না তো চোখে স্বপ্নেও ভেসে আগামীর সুদিন, যেন আবসা, যেন স্বপ্ন আসা, আবসা কুয়াশা বিবরণ প্রতিদিন। যেন বেদনার নীলে হতবিম্ব আমি নিরপরাধের কারাগারে, যেন মোর ঘোর বোবা পাথর প্রশ্নের জটাজলে। জীবন আছে জীবনের স্বাদ পাইনি কেউ কোনো কালে, তবে কি নিয়তি আমার মিনতি, গেছে নাকি সবে ভুলে। নাকি জীবনের মানে অনলের বানে নীরবে পুড়িয়ে যাওয়া, নাকি এর এই মাঝে ধরতে হবে বিজয়ের গান গাওয়া। এটাই হচ্ছে জীবনের মানে। অর্থাৎ জীবনের উৎস লগ্ন হতে যখন শিখেছি বুঝিতে, আজও খুঁজে ফিরি জীবনের মানে কি, দেখি নাকি পারি মিলাতে। আসে না তো চোখে স্বপ্নে অভ্যেসে আগামীর সুদিন, যেন স্বপ্ন আসা আবসা কুয়াশা বিবরণ প্রতিদিন। অর্থাৎ আসে না তো চোখে স্বপ্নে অভ্যেসে আগামীর, অর্থাৎ কখনোই সুদিন হয়তোবা সহজেই আমাদের জীবনে আসে না। আসলেও পরিতৃপ্ত হয় না, কারণ অন্যের ভালো, অন্যের মঙ্গল,
অন্যের প্রার্থনায় যে নিবেদিত থাকে বা থাকার প্রচেষ্টা থাকে, তার আসলে সুবর্ণ সময় বা সুদিন বলতে কিছু নাই। যেন বেদনায় নীলে হতবিম্ব আমি নিরপরাধের কারাগারে, যেন মোর ঘোর বোবা পাথর প্রশ্নের জটাজলে। জীবন আছে জীবনের স্বাদ পাইনি কোনো কালে, তবে কি নিয়তি আমার মিনতি গেছে নাকি সবে ভুলে। জীবন নাকি জীবনের মানে অনলের বানে নীরবে পুড়িয়ে যাওয়া, নাকি এরই মাঝে ধরতে হবে বিজয়ের গান গাওয়া। তো এটা হচ্ছে একটা জীবনের মানে এবং প্রেরণামূলক একটি কবিতা। জীবন আছে জীবনের স্বাদ, জীবন আছে জীবনের কোনো স্বাদ পাইনি কোনো কালে, তবে কি নিয়তি আমার মিনতি গেছে নাকি সবে ভুলে। অর্থাৎ নিয়তি বলতে কপাল, কপাল বলতে স্রষ্টা। স্রষ্টা কখনোই ভুলে যায় না, স্রষ্টা কখনোই ভুলে যায় না। আমরা ভুলে গেলেও স্রষ্টা আমাদের সার্বক্ষণিক প্রহরায়, সার্বক্ষণিক দৃষ্টিতে অবশ্যই রেখেছেন। তো নাকি জীবনের মানে অনলের বনে নীরবে পুড়িয়ে যাওয়া, অর্থাৎ নাকি জীবনের মানে অনলের বনে, নাকি এভাবেই আমরা অনলের অর্থাৎ চোখের পানিতে আমাদের জীবন বা আমাদের জীবনের মানে প্রতিফলিত হবে। আসলে না, আমরা এরই মাঝে ধরতে হবে বিজয়ের, অর্থাৎ এই অনলের বাণ আর নিয়তির নিষ্ঠুরতা আসলে কিছুই না। সব কিছুই ধৈর্য এবং মনোবল ঠিক রেখে আমাদের সব সময় এগিয়ে স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখতে হয়। এটাই বাস্তবতা, আর এটাই হচ্ছে জীবনের মানে। তো বর্তমান সময়ে মানুষ আচ্ছা, থাকেন প্রভু অন্তহিয়ায়, একটা কবিতা 2004-05 সালের দিকে লেখা। সম্প্রীতির পার্বত্য, আমার ওখানে সম্প্রীতির পার্বত্য খাগড়াছড়ি, চট্টগ্রাম, কক্সবাজার, এই জায়গাগুলো আমার বিচরণ করার সৌভাগ্য হয়েছিল। তো এর এই সুবাদে আমি খাগড়াছড়িতে যখন কিছু সময় ব্যয় করি 2013-14 দিকে, ওই সালের ঘটনা একটা। তো ওখানকার কৃষ্টি কালচার, কক্সবাজার, রামু, ফাঁসিয়াখালী, তো এই জায়গাগুলো এক সময় বিচরণ ছিল। চট্টগ্রাম, তো তাদের সেই পার্বত্য, টোটালি পার্বত্য চট্টগ্রাম নিয়ে একটা কবিতা লিখলাম। তো সম্প্রীতির চট্টগ্রাম বা সম্প্রীতির পার্বত্য তথা সম্প্রীতির পার্বত্য শিরোনামে একটি কবিতা লিখলাম। জ্বালিয়ে প্রেমের নতুন বাতি, এসো বন্ধ করে রক্তারক্তি, কাঁধে কাঁধে রেখো কাঁধ, নেব মোরা স্বাধীনতার মহাস্বাদ। যুদ্ধ ভূখণ্ডে স্বাধীনতার জন্যে দেখিয়েছ তুমিও তো ব্রত, আজও কেন তবে স্বাধীন গগনে ঝরে অজরে ভাইয়ের চোখ।
তোমার সংকটে আছি আমরা, আমার হৃদয়ে আছো তোমরা, তবে কোনো যত্রে তত্রে সাধারণ রণক্ষেত্রে মুখোমুখি আমরাই আমরা। সম্প্রীতির পার্বত্য চুক্তি কর ভক্তি, রাখো দেশের মান, নিখিল বিশ্বের স্রষ্টা তবে করবেই স্বর্গদান। খাঁটি সোনার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি, সেই মাটিকে ভালোবেসে নতুন স্বপ্ন দেখি। ৩০ লক্ষ শহীদের পাশে তুমিও তো আছো মিশে, তাই অবাধে পাখা মেলো তোমার স্বাধীন বাংলাদেশে। এই কবিতাটা 2013 সালের দিকে লেখা। সম্প্রীতির পার্বত্য, অর্থাৎ এখানে আহ্বান করা হয়েছে আহ্বান করছি, জ্বালিয়ে প্রেমের নতুন বাতি, এসো বন্ধ করে রক্তারক্তি, কাঁধে রেখো কাঁধ, নেব মোরা স্বাধীনতার মহাস্বাদ। অর্থাৎ বাংলাদেশে তারাও নাগরিক, আমরাও নাগরিক, সুতরাং আমরা উভয়ের কাঁধে কাঁধ রেখে শান্তি ও স্বাধীনতার প্রকৃত স্বাদটা নিতে চাই। তো আমরা সেই পার্বত্য চট্টগ্রামের সেই ভাইদেরকে আমি আহ্বান করি, আমার এই কবিতাটা তাদের উদ্দেশ্যে। সুতরাং তারা আমার এই কবিতাটাকে যেন গ্রহণ করে। যুদ্ধ ভূখণ্ডে স্বাধীনতার জন্যে দেখিওছ তুমিও তো ব্রত, আজও কেন তবে স্বাধীন গগনে ঝরে অঝরে ভাইয়ের চোখ। অর্থাৎ যুদ্ধ ভূখণ্ডে স্বাধীনতার জন্যে পার্বত্য চট্টগ্রামের যত সদস্য, তাদের অবদান রয়েছে। এখানে সে কথা উল্লেখ করা হয়েছে। তবে আজও কেন তবে স্বাধীন গগনে ঝরে অঝরে ভাইয়ের চোখ। অর্থাৎ স্বাধীনতার জন্য যদি আপনারা আপনাদের দায়িত্ব পালন করেছেন, ভূমিকা রেখেছেন, তো সেখানে কেন আমাদের মধ্যেই বিভেদ সৃষ্টি হবে, ভাই ভাইয়ের বুকে রক্ত ঝরাবে। তোমার সংকটে আছে আমরা, আমার হৃদয়ে আছো তোমরা, তবে কেন যত্রে তত্রে সাজানো রণক্ষেত্রে মুখোমুখি আমরাই আমরা। অর্থাৎ তাদের সংকটে, অর্থাৎ তোমাদের সংকটে, চট্টগ্রাম বা পার্বত্য যে মূল বিষয়বস্তু, তাদেরকে বলতেছে যে তোমার সংকটে আমরা, আমার সংকটে তোমরা, বা তোমাদের সংকটে আমরা, আমাদের সংকটে তোমরা, তবে কেন যত্রে তত্রে সাজানো রণক্ষেত্রে মুখোমুখি আমরাই আমরা। অর্থাৎ যদি আমরা সেরকম হয়ে থাকি, সংকটে একই উভয়ের পাশে, স্কুল কলেজ চাকরি ব্যবসা বাণিজ্য, যদি আমরা উভয়ের সংকটে উভয়ে থাকি, তবে আমরা আবার কেন মুখোমুখি অস্ত্র নিয়ে, দা নিয়ে, ছড়ি নিয়ে। তো আমি আহ্বান করব যেন আমরা আমাদের সংকটেই থাকবো, আমাদের বন্ধুত্ব হয়ে থাকবো, মুখোমুখি যেন আমরা না হই, সে আহ্বান আমার রইল। সম্প্রীতির শান্তি চুক্তি, সম্প্রীতির পার্বত্য চুক্তি করো ভক্তি, রাখো দেশের মান, নিখিল বিশ্বের স্রষ্টা তবে করবে স্বর্গদান। অর্থাৎ যদি সম্প্রীতির যে শান্তি চুক্তি বা সমঝোতা চুক্তি করা হয়েছে, সেই চুক্তির প্রতি আমার ভক্তি দেখাতে আমি আহ্বান করব, এবং
দেশের প্রতি মান রাখার অনুরোধ করব। অর্থাৎ রাখো দেশের মান, নিখিল বিশ্বের স্রষ্টা তবে করবে স্বর্গদান। সব কিছুর মালিক, সব কিছুর ক্ষমতাধর, রিজিকের মালিক, জীবনের মালিক, উন্নয়নের মালিক, সব কিছুর মালিক হচ্ছে সৃষ্টিকর্তা। তো আমরা দাঙ্গা হাঙ্গামা না করে আমরা সেই নিখিল বিশ্বের যে স্রষ্টা, সেই স্রষ্টার প্রতি অনুগত থেকে সৎ পথে শান্তিপূর্ণভাবে আমরা এগুলো কি দোষ? খাঁটি সোনার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি, সেই মাটিকে ভালোবেসে নতুন স্বপ্ন দেখি। অর্থাৎ আমরা জানি যে বাংলাদেশ একটা প্রাকৃতিকভাবে, বাংলাদেশ একটি সৃষ্টিগতভাবে অলৌকিকভাবে একটা বাংলাদেশের অবস্থানটাই হোক আর বাংলাদেশের ন্যাচারালগত সৌন্দর্যতাই হোক একটু ভিন্ন বা একটু অনন্য। তো খাঁটি সোনার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি, সেই মাটিকে ভালোবেসে নতুন স্বপ্ন দেখি। 30 লক্ষ শহীদের পাশে তুমিও তো আছো মিশে, তাই অবাধে পাখা মেলো তোমার স্বাধীন বাংলাদেশে। তো আমি উৎসর্গ করছি সম্প্রীতির পার্বত্য কবিতাটি পার্বত্যবাসীর প্রতি। তো তারা আমার এই কবিতাটি কি আশা করি যদি আমার কোনো পরিচিত কোনো পার্বত্য অঞ্চলের কোনো বন্ধু, কোনো পরিচিত কোনো স্বজন থেকে থাকেন, বইটি সংগ্রহ করার অনুরোধ রইল। যেহেতু আমি আপনাদের নিয়ে একটা কবিতা লিখেছি, তো এরকমই নানান বিষয়বস্তু নিয়ে আমার এই কবিতার বইটি। সর্বশেষ আরেকটি কবিতা দিয়ে শেষ করব। রিক্সাওয়ালা। প্যাডেলের প্রতি হাঁকে হাঁকে রক্ত গলে ঘামের স্রোতে, ক্রমে ক্রমে বাদার পাহাড় চৈত্র ফাটে মাথায় যে তার, বুকের পাজরে যাচ্ছে সরে যেতে হবে ওই সুদূরে, গামছা বাঁধা পাগড়ি বেয়ে লোনা জল পড়ছে ছুঁয়ে, ভিজছে শরীর বৃষ্টি হয়ে চোখের মনি যাচ্ছে ধুয়ে, মাথার ঘাম পায়ে রাখে 20 টাকার বিনিময়ে, সভ্যতা তোমার টিকি রেখেছে গৌরব করো তাকে নিয়ে, গাধার মতো মানুষ টানে তবু কেউ কি তারে বুঝতে জানে, খুঁজবে কে আর তাহার দুঃখ জ্বালা, সে যে আমাদেরই পরম প্রতিবেশী, পথের বন্ধু, সে যে রিক্সাওয়ালা। তো এরকম আমরা একটা বই সংগ্রহ করতে অনেক চিন্তা করি, 150 টাকা 200 টাকা খরচ হবে, আর হাজারো অভিজ্ঞতা, হাজারো বাস্তবতা, হাজারো তিক্ততা নিয়ে আমরা একটা বই বা একজন লেখক একটা বই প্রকাশ করে। একটা বই প্রকাশ করতে গেলে একটা কবিতা অন্তত 10 থেকে 15 বার কারেকশন করা লাগে, বইয়ের মধ্যে উঠালে 4 থেকে 5 বার কারেকশন করা লাগে, প্রিন্ট হলেও আবার 4 থেকে 5টা ভুল বের হয়, আবার সংস্করণ করতে হয়, আবার রাত ভরে জেগে থাকো, সেই প্রকৃত বাস্তবতা
প্রকৃত সময়, প্রকৃত মূল্যবান সময়টুকু, সেই সময়টুকু খরচ করে অন্যের মঙ্গল, অন্যের ভালো, অন্যের পজিটিভ, সমাজের কল্যাণ, সমাজের অগ্রগতি, সমাজের অসঙ্গতি, এই বিষয়গুলো মানুষের সামনে একটা কবিতা ফাইনাল করতে কত প্রকার সংস্করণ, কত প্রকার একটা কবিতা, সেখানে একটা বই এবং শুধু লেখা, আমি বলবো শুধু লেখলেই আসলে লেখক হওয়া যায় না, কারণ লেখক যাই হোক দর্শকেই ভালো মন্দ বিচার করবে, সেটা সময় ভালো মন্দ বিচার করে, সেটা প্রজন্মরা বিশ্লেষণ করে, তো সেটা আমি প্রজন্মদের উপরেই ছেড়ে দেব। তো যাই হোক, অল্প কয়েকটা, হয়তো সবাইকে তো আসলে বই ফ্রি দেওয়া সম্ভব হয় না, অনেকেই বই আমি দিয়েছি অনেককেই। তো আশা করি আমার যারা পরিচিত, মানে বইয়ের মূল্য আমার লাভ মূল্য না, বইয়ের মূল্য 150 টাকা হয়, লাভের পার্সেন্টেজ আমি কখনো নেইনি বা লাভের পার্সেন্টেজ আমি হিসাব করি না। আমার কথা বইয়ের যে খরচটাই, শুধু খরচটা যদি যেটুক, আমি ওইটুক মূল্য বইটার জন্য রেখে দিয়েছি, ইনশাল্লাহ সেটুকুই পাবে। বইটার কোয়ালিটি হাই, আর লেখা আপনারা বিশ্লেষণ করবেন। ইনশাল্লাহ দেখা হবে যদি কখনো বইমেলায় আসা হয়, বইমেলায়। তবে এই বইটার একটা সারপ্রাইজ আছে, সেটা বইটা না নিলে আসলে সারপ্রাইজটা যারা আমার পরিচিত অন্তত সেই সারপ্রাইজটা জানতে পারবে না। আর সেই সারপ্রাইজটা আসলে ফেসবুক বা প্ল্যাটফর্মে আসলে বলাও সম্ভব না। মানে এখানে আমার জীবন ইতিহাস, এখানে আমার স্বীকৃতি, এখানে আমার পুরস্কার, এখানে আমার শ্রেষ্ঠত্ব, এখানে আমার পারদর্শিতা, এখানে আমার দুঃখ, এখানে আমার কষ্ট, সব কিছুই আমি আমার এই বইয়ের প্রচ্ছদে আমি সুন্দরভাবে খুব সময় নিয়ে বিস্তারিত পুঙ্খানুপুঙ্খানুভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আসলে বইটা সংগ্রহ করার অনুরোধ রইল। এতে আমি লাভবান হব না, বাট আপনারা যে বঞ্চিত হবেন এটা আমি নিশ্চিত, কারণ এখানে ব্যতিক্রম অভিজ্ঞতা আছে। এই অভিজ্ঞতা সৃষ্টিকর্তা কর্তৃক, আমার কিছুই না, বাট আমি মনে করি যে এখানে সৃষ্টিকর্তায় ব্যতিক্রম কিছু দিয়ে রাখছে, ব্যতিক্রম এটাই। তো আমি আমার সবার প্রতি বিনীত অনুরোধ, বিনম্র ভালোবাসা, শ্রদ্ধা, এবং বইটি অন্তত সংগ্রহ করার আহ্বান করে গেলাম। কারণ এই বইটিতে আমার দীর্ঘ 22 বছরের পরিশ্রম, দীর্ঘ মধ্যযুগ থেকে আধুনিক যুগের ছোঁয়া, প্রত্যেকটা বিষয়বস্তু ছুঁয়ে যাবে, মধ্যযুগ থেকে আধুনিক যুগে সব ধরনের লেখা বা কবিতায় পাওয়া যাবে বইটা দিয়ে। তো আজকে আর লাইভ দীর্ঘায়িত করব না।
যদি কেউ বইমেলায় আসেন তো আমাকে নক দিয়ে আসবেন। আমি যদি থাকতে পারি আমি বলবো, আর যদি থাকতে না পারি সেটা আমি লোকেশন দিয়ে দেব, আমার বইটা সংগ্রহ করতে পারবেন। অনলাইনে, ডাকে, কুরিয়ারে, যেভাবে হোক আমার সাথে যোগাযোগ করলে আমি বইটি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। তো আজ এ পর্যন্তই। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার লাইভ শেষ করছি। আসসালামু আলাইকুম। ও অন্যান্য ধর্মের প্রতি শুভেচ্ছা জানিয়ে, আদাব, শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের লাভ। আল্লাহ হাফেজ।